নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ঠিক আছে, ভারতের অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব, ঠিক আছে। তো অনেকেরই কিন্তু এই সাবজেক্টটা কঠিন লাগে, তার কারণ অনেকেই তোমরা ছোটবেলা থেকে অনেক সাবজেক্ট পড়েছো, যেমন হচ্ছে ভূগোল, ইতিহাস, সায়েন্স, এগুলো তোমরা পড়ে এসছো। কিন্তু এই ইকোনমি বা ইকোনমিক্স, ঠিক আছে, এটা কিন্তু অনেকেরই থাকে না বা তারা পড়ার সুযোগ পাও, সেহেতু তোমরা তোমাদের সাবজেক্টটা কঠিন লাগে, ঠিক আছে। কিন্তু সাবজেক্টটা মোটেই কঠিন না, তোমরা যদি একটু বুঝে বুঝে সাবজেক্টটাকে পড়ো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এবং অর্থনীতিতে কিন্তু আগে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকতো না, কিন্তু বর্তমানে প্রচুর প্রশ্ন কিন্তু ভারতের অর্থনীতি থেকে কিন্তু আমরা বিভিন্ন এক্সাম, সেন্ট্রালের বা রাজ্যের এক্সামে দেখতে পাই। সেহেতু ইকোনমিক্সকে আমরা অ্যাভয়েড করতে পারবো, ঠিক আছে। সেহেতু ইকোনমিক্সটাকে আমরা যতটুকু পড়া দরকার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো আমরা কিন্তু অবশ্যই পড়বো, ঠিক আছে। তো চলো শুরু করছি, এবং শুরু করার প্রথমেই তোমাদের একটা কথা বলবো যে ইকোনমিক বা ইকোনমি, ঠিক আছে, ইজ নট ডিফিকাল্ট, ইট ইজ টেকনিক্যাল, ঠিক আছে। এটা কঠিন না, কিন্তু এটা হচ্ছে একটা টেকনিক্যাল, ঠিক আছে। তো সেইরকম ভাবে কিন্তু তোমাকে ট্যাকেল করতে হবে বা পড়তে হবে। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে। ওকে, তো চলো শুরু করছি। দেখো, অর্থনীতির ধারণা বা কনসেপ্ট অফ ইকোনমিক্স, ঠিক আছে। ইকোনমি এবং ইকোনমিক্স তোমরা শুনে থাকবে। ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, ঠিক আছে। ইকোনমিক্স মানেও কিন্তু তাই, মানে দুটোর মানেই কিন্তু অনেকটা প্রায় সেম। ওকে, তো দেখো, এই যে ইকোনমি বা ইকোনমিক্স, এই কথাটি এসছে গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে। কোথা থেকে এসছে না, গ্রিক শব্দ ঐকোনমিয়া। এবং দেখবে বেশিরভাগ শব্দই কিন্তু আমরা গ্রিক থেকে কিন্তু পেয়েছি। গ্রিক তোমরা সকলেই জানো, বিভিন্ন রকম শব্দের কথা কিন্তু আমরা পাই, যেটা কিন্তু তাহলে এই ইকোনমিক্স কথাটি কিন্তু কোথা থেকে এসছে, পরীক্ষা যদি আসে তাহলে বলবে গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসছে, ঠিক আছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মার্ক করবে। ঐকস, ঠিক আছে, এই যে প্রথম যে আমরা পাচ্ছি এই জায়গাটা ঐকস, এই ঐকসের অর্থ হচ্ছে তোমার ফ্যামিলি বা পরিবার, ঠিক আছে। ঐকস শব্দের অর্থ হচ্ছে তোমার কি, ফ্যামিলি বা পরিবার, ঠিক আছে। আর নোমস মানে হচ্ছে তোমার নিয়ম নীতি, ঠিক আছে, রুলস রেগুলেশন, সেটা হচ্ছে তোমার নোমস মানে হচ্ছে নিয়ম নীতি। তাহলে এই দুটো শব্দকে যদি তুমি এক জায়গায় নিয়ে আসো, ঐকোনমিয়া মানে হচ্ছে তোমার পরিবার পরিচালনার নিয়ম নীতি বা পরিবার পরিচালনার নীতি, ঠিক আছে। যেরকম একটা পরিবার বা একটা সংসার, ঠিক আছে, একটা ফ্যামিলিকে যারা চালায়, বড় বড় যারা কর্তা, বাবা মা হতে পারে বা দাদু দিদা, ঠিক আছে, দাদু ঠাকুমা, তারা কিন্তু বিভিন্ন রকম নীতি কিন্তু তোমার সেখানে কিন্তু কাজে লাগায়। তারপর একটা পরিবার চালাতে গেলে তোমাকে অবশ্যই কিছু কিছু নীতি, রুলস রেগুলেশন অবশ্যই মেনটেন করতে হবে। তারপর অনেকজনের যদি ফ্যামিলি হয়, ঠিক আছে, সেই রকম হচ্ছে ইকোনমিক্সটা কিন্তু তাই, বিভিন্ন রকম যে নীতিগুলো মেনে চলতে হবে, তাহলেই কিন্তু কোনো একটা দেশের অর্থনীতি ডেভেলপড হবে, ঠিক আছে। আমরা মাঝে মাঝে শুনতে পাই যে আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ার ইকোনমি গ্রোথ পাচ্ছে, নেমে যাচ্ছে, শুনতে পাও আশা করি। তাহলে সমস্ত একটা দেশের যে অর্থনৈতিক অবস্থা কেমন হবে সেটা ডিপেন্ড করে সেই দেশের অর্থনৈতিক অবস্থা বা ইকোনমিক্যাল কন্ডিশন কেমন সেই উপরে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা দেশের জন্য। ওকে, তাহলে বুঝতে পারলে যে ইকোনমিক্স কথাটির মানে হচ্ছে পরিবার পরিচালনার নীতি। ওকে, এবার চলো নেক্সট। অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান, একটা সোশ্যাল সায়েন্স, ওকে, যা দ্রব্য এবং পরিষেবার উৎপাদন, বন্টন ও ভোগের সঙ্গে সম্পর্কিত। দেখো, দ্রব্য মানে কি, যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা তৈরি করি, তাই না, সেটা তোমার সাবান হতে পারে, টুথপেস্ট হতে পারে, শ্যাম্পু হতে পারে, বা বিভিন্ন খাবার, বিভিন্ন দ্রব্যাদি হতে, ধান চাল গম ইত্যাদি, ঠিক আছে, যেগুলো আমাদের যে প্রয়োজনীয়তা বা উপযোগিতা মিটে থাকে সেগুলোই তো আমরা দ্রব্য বলি, তাই তো। আর পরিষেবা কোনগুলো, যেমন তোমার হচ্ছে পরিষেবাকে আমরা যদি ইংলিশে বলি তাহলে বলবো সার্ভিস, ঠিক আছে, সার্ভিস। যেমন হচ্ছে ধরে নাও আমি তোমাদের পড়াচ্ছি, এটা তোমাদের একটা সার্ভিস প্রোভাইড করছি, ঠিক আছে। কেউ ধরে নাও তুমি ধরে নাও তোমার গাড়িটা খারাপ হয়ে গেল, তুমি সেখানে নিয়ে গেলে, শোরুমে নিয়ে গেলে, তোমার গাড়িটা সার্ভিসিং করে দিলো, তাহলে সে তোমাকে একটা সার্ভিস প্রোভাইড করলো বা পরিষেবা দিল, তাই না। তোমার শরীর খারাপ হলে তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার কি দেয়, ডাক্তার পরিষেবা দেয়, তোমাকে সার্ভিস প্রোভাইড করে, তাই তো। তাহলে অর্থনীতি হলো একটা সামাজিক বিজ্ঞান যা দ্রব্য এবং পরিষেবার তোমার উৎপাদন মানে হচ্ছে প্রোডাকশন, ওকে, দ্রব্য মানে হচ্ছে তোমার প্রোডাক্ট। এখানে কিছু তোমার ইংলিশ টার্ম সম্পর্কে কিন্তু জানতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এগুলোর যে বন্টন মানে এগুলো হচ্ছে ভাগ, এবং তোমার ভোগ মানে হচ্ছে কনজিউম করা, গ্রহণ করা, ঠিক আছে। দ্রব্য কিসের জন্য তৈরি, একটা প্রোডাক্ট তৈরি হয়েছে মানে ভোগ করার জন্য, তাই না। তুমি যখন ধান থেকে চাল করছো, চালটা কিসের জন্য,
রেখে দেওয়ার জন্য, কখনোই না, সেটা খাওয়ার জন্য, গ্রহণ করার জন্য। ওটাকে বলছে কনজিউম বা ভোগের সম্পর্কে মানে সাথে কিন্তু সম্পর্কিত, ঠিক আছে। তাহলে অর্থনীতি হলো এমন একটা সামাজিক বিজ্ঞান যা কিন্তু দ্রব্য এবং পরিষেবার উৎপাদন, বন্টন এবং ভোগের সাথে কিন্তু সম্পর্কিত। অর্থনীতি সাধারণত তোমার ব্যক্তিগত এবং সামাজিক এবং জাতীয় জীবনের যে তত্ত্বাবধান করে, ঠিক আছে, এবং আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে থাকে। ওকে, আমরা সাধারণত অর্থনীতি বলতে শুধুমাত্র যেটা বুঝি যে টাকা পয়সা, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ছবি দেওয়া আছে, শুধুমাত্র টাকা পয়সা বুঝি না। শুধুমাত্র টাকা পয়সা অর্থনীতি কিন্তু আলোচনা করে না, সেটাকে কিভাবে পরিচালনা করতে হবে, একটা দেশের অর্থনৈতিক অবস্থা সেটা কিভাবে পরিচালনা করতে হবে। যেমন এখানে লেখা হলো যে পরিচালনা নীতি, এটাই কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স বা ইকোনমি। ওকে, তো বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন রকম ইকোনমি রয়েছে, তো আমাদের পরীক্ষায় যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স, ঠিক আছে। সেহেতু আমরা ইন্ডিয়ান ইকোনমিকের পয়েন্ট অফ ভিউতেই কিন্তু ক্লাসগুলো করাবো। ওকে, নেক্সট চলো। নেক্সট দেখো, এখান থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন পরীক্ষায় আসে বেসিক থেকে। অর্থনীতি সাধারণত তোমার উৎপাদক, ঠিক আছে, উৎপাদক। নেক্সট হচ্ছে ভোক্তা, মানে যেটাকে বলা হয় কনজিউমার। আমরাই কিন্তু উৎপাদন করে, দেখবে মানুষ কিন্তু কোনো কিছু ধরো তৈরি করছে। ধরো ধান লাগালো কে? ধান গাছ লাগালো মানুষ, সে ধান থেকে কি হলো? চাল হলো, এবং চালটা কে গ্রহণ করলো? কে গ্রহণ করলো? মানুষ। তাহলে মানুষ কিন্তু তোমার উৎপাদক এবং ভোক্তা, ঠিক আছে, তার দুটো হিসেবে কিন্তু কাজ করে, মানে সে উৎপাদনও করে আবার সে গ্রহণও কিন্তু করে, ঠিক আছে। তাহলে অর্থনীতির সাধারণ তোমার উৎপাদক মানে হচ্ছে তোমার প্রডিউসার, ভোক্তা মানে হচ্ছে তোমার কনজিউমার, শ্রমিক, উৎপাদন সংস্থা মানে যেটাকে আমরা বলি তোমার কি বলতে পারি, কলকারখানা বলতে পারি, তাই না, উৎপাদন সংস্থা, ঠিক আছে, অর্গানাইজার বলতে পারি আমরা, এবং প্রতিটি ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্থাপন করে। অবশ্যই অর্থনীতি এই কনসেপ্টটা তোমাকে বুঝতে হলে, না হলে তোমার কোনো দেশ চলবে না। প্রোডাক্ট যদি তুমি তৈরি করতে না পারো, তুমি যদি কোনো কাজ না করতে পারো, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কখনো উন্নত হবে না। তুমি কি করছো? তুমি তোমার একটা দোকান আছে, তুমি সেখানে কিছু তৈরি করছো, ঠিক আছে, মানে তুমি কোনো প্রোডাক্ট তৈরি করছো, কোনো দ্রব্য তৈরি করছো, তুমি কোনো সার্ভিস দিচ্ছ, সেখান থেকে তুমি টাকা দিচ্ছ, মানে সেখান থেকে তুমি ট্যাক্স দিচ্ছ সরকারকে, সেখান থেকে কি হচ্ছে? দেশের জিডিপি কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তাই না? তাহলে এই যে উৎপাদক, ঠিক আছে, প্রোডাক্ট, ভোক্তা, শ্রমিক, উৎপাদক সংস্থা, এগুলো সবগুলোই কিন্তু তোমার রাষ্ট্রের সঙ্গে কিন্তু সম্পর্কিত। ওকে, তার কারণ শ্রমিক ছাড়া কিন্তু তোমার কখনোই প্রোডাক্ট তুমি তৈরি করতে পারবে না, শ্রমিক ছাড়া, ঠিক আছে। আবার প্রোডাক্ট তুমি তৈরি করলে কিন্তু প্রোডাক্টটা তো তোমাকে বিক্রি করতে হবে। এবার বিক্রি বলতে প্রোডাক্টটা নেবে কারা? ভোক্তা, তাই না? তুমি একটা গাড়ি তৈরি করলে, এবার গাড়ি যদি কেনার যদি মানুষ না থাকে, তাহলে কি হবে? গাড়িটার কি তুমি ভ্যালু পাবে? কখনোই পাবে না, তাই না? মোটর বাইক তৈরি করলে সেটা কেউ কিনলো না, তাহলে সেটার কি ভ্যালু থাকলো? সেটা ভ্যালু থাকলো না, মানে সেটা কিন্তু তোমার জিডিপিতে কিন্তু কাউন্ট হলো না। দেশের যে অর্থনীতিতে কিন্তু সেটা কিন্তু যোগদান নেই, যেহেতু সেটা বিক্রি করতে তুমি পারলে না। তাহলে উৎপাদন মানে উৎপাদক, প্রোডাক্ট, ওকে, মানে যে তৈরি করবে উৎপাদক, ভোক্তা, শ্রমিক, উৎপাদন সংস্থা, প্রতিটি মানে সবারই কিন্তু সমানভাবে কিন্তু সম্পর্ক থাকে। ওকে, নেক্সট দেখো, আধুনিক অর্থনীতির জনক বলা হয় কাকে? আধুনিক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। মোস্ট ইম্পর্টেন্ট, ইউপিপিএসসি পরীক্ষায় কিন্তু এসেছিল, এবং ইউপিএসসি ডাব্লিউবিসিএস অনেকবার প্রশ্নটা এসেছে যে ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? আধুনিক অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। ওকে, নেক্সট দেখো, ভারতীয় অর্থনীতির জনক বলা হয় চাণক্য। এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে। তো আধুনিক ভারতের যে ভারতীয় আধুনিক তোমার অর্থনীতির জনক বলা হয় সেটা হচ্ছে চাণক্য। ওকে, গুলিয়ে ফেলবে না, আধুনিক অর্থনীতির জনক বলা হচ্ছে অ্যাডাম স্মিথকে, আর ভারতীয় অর্থনীতির জনক বলা হয় চাণক্যকে। ওকে, নেক্সট দেখো, সাধারণ দাম স্তর এবং মুদ্রাস্ফীতির তত্ত্ব তোমার নিও ক্লাসিক্যাল অর্থনীতির জনক কাকে বলা হয়? সেটা হচ্ছে তোমার অ্যালফ্রেড মার্শালকে। ওকে, বোঝা গেল? এবং ভারতীয় তোমার অর্থনীতির জনক একটু আগেই বললাম চাণক্য। ভারতীয় অর্থনীতির সংস্কারের জনক কাকে বলা হয়? পিভি নরসিমহা রাও। তো এই যে অনলাইনের ফরম্যাটে এগুলো তোমাদের জেনে রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই যে জনক থেকে কিন্তু প্রশ্ন দেয়, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট চলো, নেক্সট দেখো, অর্থনীতিকে দুইটি ভাগে ভাগ করা হয়। সাধারণত যদি আমরা দেখি তাহলে ইকোনমিকে বা ইকোনমিক্সকে দুইটি ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। দুই রকম কিন্তু তোমার টাইপ কিন্তু আমরা দেখতে পাই। ওকে, টাইপগুলো কি? একটা হচ্ছে তোমার ব্যষ্টিগত, ওকে, ব্যষ্টিগত যেটাকে আমরা বলি মাইক্রো, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার সমষ্টিগত বা হচ্ছে ম্যাক্রো। ভালো করে বুঝবে, মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, মানে এর মধ্যেই কিন্তু এর সংজ্ঞা বা এটার মানেটা কিন্তু লুকিয়ে আছে। ভালো করে বোঝার চেষ্টা করো। মাইক্রো মানে আমরা বলি না যে মাইক্রো, মাইক্রো জেরক্স, মিনি জেরক্স, তাই না? সমষ্টিগত অর্থনীতি মানে হচ্ছে ম্যাক্রো, যেটা সবকেই কিন্তু একসঙ্গে কিন্তু টোটাল করে এখানে কিন্তু আলোচনা করা হয়, সমষ্টিগত। আর ব্যষ্টি মানে হচ্ছে মানে যে কোনো তোমার ব্যক্তিগত হয়, যেমন পার্সোনাল, ঠিক আছে, মানে আলাদা ক্ষুদ্র পরিসরকে বোঝায়। আর সমষ্টি মানে একটা বৃহত্তর অংশকে কিন্তু বোঝায়। তাহলে ব্যক্তিগত অর্থনীতি কাকে বলে? না, ব্যক্তিগত অর্থনীতি তাকেই বলে
ক্ষুদ্র বা ব্যক্তিগত পরিসরের অর্থনৈতিক কার্যাবলী এর মধ্যে কিন্তু তোমার অন্তর্গত। যেমন হচ্ছে তোমার কোনো ব্যবসায়ী, কোনো একজন ব্যবসায়ী তার নিজস্ব ব্যবসা আছে, কোনো একজন পরিবার, ভোগকারী বা ক্রেতা, তাহলে এগুলো কিন্তু হচ্ছে তোমার ছোট, ঠিক আছে, মানে ক্ষুদ্র পরিসরে কিন্তু তোমার ডিনোট করে, এগুলো কিন্তু বৃহত্তর পরিবেশ মানে পরিসরকে কিন্তু ডিনোট করে না। কিন্তু তুমি সমষ্টিগত অর্থনীতি যখন দেখবে, ম্যাক্রো ইকোনমিক্স, তখন কিন্তু কোনো তোমার পরিবার, ব্যবসায়ী, কোনো ভোগকারী, কোনো পার্সোনাল ব্যক্তি কেন্দ্রিক কিন্তু হবে না, এটা কি হবে, সমাজ কেন্দ্রিক, সার্বিক কেন্দ্রিক, মানে সবার উদ্দেশ্যে কিন্তু বলবে। তাহলে যেখানে তোমার ব্যক্তির পরিবর্তে বৃহত্তর স্বার্থে বা বৃহত্তর পরিসরে অর্থনৈতিক কার্যাবলী বা ইকোনমিক্স অ্যাক্টিভিটিস এর কথা বলা হয় বা পরিমাপ করা হয়, সেটাকে আমরা বলি সমষ্টিগত। আর যখন ব্যক্তিকেন্দ্রিক বোঝাবে তখন সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। ওকে, যেমন উদাহরণের মাধ্যমে যদি বলি, তাহলে কোনো দেশের অর্থনীতি, যেমন হচ্ছে ভারতের অর্থনীতি, এটা একটা বৃহত্তর, তাই না, প্রত্যেকটা রাজ্যের, দেশের প্রত্যেকটা জায়গাকার অর্থনীতি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তাহলে এটা হয়ে গেল কিন্তু সমষ্টিগত অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। কিন্তু যদি তুমি বলো যে কোনো পার্টিকুলার কোনো পরিবার, ঠিক আছে, তোমার নিজের অর্থনীতি বলতে পারো ব্যক্তিগত, তাহলে সেটা পড়ে গেল ব্যষ্টিগত অর্থনীতি। ওকে, তাহলে ক্ষুদ্রতর হচ্ছে তোমার ব্যষ্টিগত, আর হচ্ছে বৃহত্তর হচ্ছে তোমার ম্যাক্রো ইকোনমিক্স বা সমষ্টিগত। আশা করি বুঝতে পারলে। নেক্সট চলো। নেক্সট দেখো, এই যে তোমার অর্থনীতির কথা যেটা আমরা বললাম, ঠিক আছে, আবার এখানে একটা তোমার টার্ম একটু বুঝিয়ে দিই, এখানে একটা তোমার পয়েন্ট আছে। এই যে তোমার ব্যক্তিগত অর্থনীতি, এখানে তোমার কয়েকটা তুমি টার্ম পাবে, যেটা অন্যান্য ক্লাসে আমরা আলোচনা করবো। যে ব্যক্তিগত অর্থনীতির প্রধান বিষয় যেগুলো এখানে কাজ করে, এখানে তোমার হচ্ছে তোমার যোগান। ওকে, এখানে তোমার যোগান, একটু লিখে দিই, যোগান। ওকে, নেক্সট হচ্ছে তোমার চাহিদা, এগুলো কিন্তু তোমার এখানে কিন্তু কাজ করবে ব্যক্তিগত ক্ষেত্রে বা ব্যক্তিগত ক্ষেত্রে, ঠিক আছে, যোগান, চাহিদা, এগুলোতে কিন্তু তোমার এই যে ব্যক্তিগত অর্থনীতি কিন্তু আমরা এগুলো দেখতে পাই, ঠিক আছে। এবার প্রশ্ন আসতেই পারে যে চাহিদা কাকে বলে? চাহিদা মানে কি, যে আমার এটা কেনার চাহিদা আছে, এরকম হচ্ছে ব্যাপার। সাধারণত চাহিদা শব্দের অর্থ হচ্ছে তোমার কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা ভোগ করার ইচ্ছা। যে আমরা বলি না ছোটবেলায় যে বাবা ওই গাড়িটা কিনে দাও, রিমোট কন্ট্রোল কারটা, তাহলে ওটা কেনার তোমার ইচ্ছা আছে, ওটাকে কিন্তু সাধারণত পক্ষে বলা হয় চাহিদা। কিন্তু অর্থনীতিতে চাহিদা শব্দটি একটু আলাদা, একটু অন্য শর্ত বহন করে। এখানে হচ্ছে তোমার আকাঙ্ক্ষার সাথে মানে তোমার সামর্থ্য বিশেষভাবে জড়িত। যে তোমার ইচ্ছা হলো বুলেট গাড়ি কেনার, রয়্যাল এনফিল্ড তুমি কিনবে, কিন্তু তোমার পকেট ফাঁকা, তাহলে কিন্তু সেটাকে অর্থনীতির ভাষায় কিন্তু চাহিদা, বা যেটাকে আমরা বলি ইংলিশে ডিমান্ড। ওকে, ডিমান্ড, নিচে লিখছি, যেটাকে বলা হয় ডিমান্ড। ওকে, আর যোগানকে বলা হচ্ছে সাপ্লাই, SUPPLY। ওকে, তাহলে তোমার ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু তোমার কাছে টাকা নেই, তাহলে কিন্তু সেটা চাহিদা হবে না। তোমাকে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্রব্যটি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, এবং অর্থ খরচ করার ইচ্ছা থাকতে হবে। তোমার ধরে নাও তোমার কাছে তোমার ইচ্ছা করলো যে তুমি একটা শোরুমে গেলে, একটা বড় গাড়ি আছে, ঠিক আছে, রয়্যাল এনফিল্ড দাঁড় করানো আছে, তোমার ইচ্ছা হলো গাড়িটা কিনতে, ভালো কথা, ঠিক আছে। তারপরে দেখলে পকেটে হাত দিয়ে দেখলে তোমার টাকাও আছে, কিন্তু তোমার তৎক্ষণাৎ তোমার ইচ্ছে মনে হলো কি, না এই টাকাটা তো আমার অন্য জায়গায় কাজে লাগতে হবে, মানে ব্যবসা আমার আছে, তো সেখানে এই 1 লাখ টাকাটা আমার কাজে লাগাতে হবে, তো আমি গাড়িটা কিনবো না পরে কিনবো, তাহলে সেটা কিন্তু মানে তোমার ইকোনমিক্সের ভাষায় চাহিদা কিন্তু হবে না। তোমাকে 3টে থাকতে হবে, মানে দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, দ্রব্য কেনার জন্য প্রয়োজনীয় অর্থ, এবং অর্থ করার ইচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে কোনো দ্রব্য বা সেবার দাম এবং চাহিদা পরিমাণের মধ্যে কিন্তু একটা সম্পর্ক কিন্তু এখানে থাকছে। ওকে, আশা করি বুঝতে পারলে। এবার যোগানটা একটু শর্টে তোমাদের অল্পে বুঝিয়ে দিই, ঠিক আছে। অন্যান্য ক্লাস আমরা ডিটেলস আলোচনা করবো এই যোগান কি, বৃত্তান্ত, ঠিক আছে। যোগান মানে হচ্ছে যেটা, ধরে নাও আমরা যেটা দেখতে পাই যে কোনো দ্রব্যের যদি দাম বৃদ্ধি পায়, ধরে নাও কোনো একটা প্রোডাক্ট, ঠিক আছে, ধরে নাও আলুর দাম, ঠিক আছে, আলুর দাম ধরে নাও 20 টাকা ছিল, 20 টাকা থেকে যদি আলুর দাম 50 টাকা কেজি হয়ে যায়, 50 টাকা কেজি যদি হয়ে যায়, তাহলে কি হবে, ওই দ্রব্যটি বিক্রয়ের বেশি আগ্রহ দেখা যায়, তাই না। 50 টাকা যদি হয়ে যায়, তাহলে যারা মানে বিক্রেতা, যারা সেল করে, সেলার, তারা সেই দ্রব্যটা বেশি বেশি বিক্রি করতে চায়, তার কারণ সেখানে প্রফিট বেশি। দাম বৃদ্ধি পেলে কি হয়, দ্রব্যটি বিক্রয় লাভজনক হয়, প্রফিট হয় বেশি, সেহেতু ওরাও ইন্টারেস্ট পায়, তাই না। তাহলে যখন প্রোডাক্টের যখন দাম বাড়ে, তখন কিন্তু যোগানও কিন্তু তোমার বৃদ্ধি পায়, ঠিক আছে। মানে এখানে কিন্তু একটা সরল সম্পর্ক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে প্রোডাক্টের দাম বাড়ছে, তার সাথে কিন্তু তোমার যোগানও বাড়ছে, ঠিক আছে। এটাকে আমরা সাধারণত মানে যোগান বলতে পারি। ওকে, নেক্সট চলো। আর চাহিদা কি না, কোনো প্রোডাক্টের যদি দাম বাড়ে, ঠিক আছে, দাম যদি বাড়ে, তাহলে কি হবে, সেটা কেনার চাহিদা কিন্তু কমে যাবে, ঠিক আছে। কোনো প্রোডাক্টের দাম বাড়লে সেটা কেনার
চাহিদা কিন্তু কমে যাবে। আর যদি কোনো প্রোডাক্টের দাম কমে তাহলে কেনার চাহিদা কিন্তু বেড়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট চলো দ্বৈত অর্থনীতি কি। দ্বৈত অর্থনীতি কি? খুব সহজ একটা কনসেপ্ট, যে হচ্ছে যে দেশের বা যেটাকে আমরা বলি ডুয়াল ইকোনমি, ঠিক আছে, প্রত্যেকটা দেশ কিন্তু বিভিন্ন রকম অর্থনীতি কিন্তু রয়েছে। তো দেখো যে সমস্ত দেশের অর্থনীতি কৃষিকাজ ও শিল্প উভয়ের উপর নির্ভরশীল, সেই সব অর্থনীতিকে দ্বৈত অর্থনীতি বলা হয়। মানে কৃষিকাজের উপরও নির্ভর করবে, ঠিক আছে, কৃষিকাজ মানে তোমার এগ্রিকালচার, ঠিক আছে, আবার হচ্ছে তোমার শিল্প মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এই দুটোর উপর ডিপেন্ড করে, সেই হচ্ছে সেই অর্থনীতিকে আমরা বলি দ্বৈত অর্থনীতি। যেমন হচ্ছে ভারতবর্ষের অর্থনীতি, আমাদের যেমন কৃষিকাজ রয়েছে, আমাদের যেমন এগ্রিকালচার প্রচুর, আমাদের 70% প্লাস কিন্তু তোমার মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তাই না? সেরকম আমাদের দেশে যেমন অর্থনীতিতে কৃষিকাজের ভূমিকা আছে, সেরকম কিন্তু শিল্প কিন্তু রয়েছে, মানে উভয়ের উপর কিন্তু নির্ভরশীল। তাহলে এই অর্থনীতিটাকে আমরা বলবো দ্বৈত অর্থনীতি বা ডুয়াল ইকোনমি। ওকে, যেমন উদাহরণ যদি বলে যে উদাহরণ কি দ্বৈত অর্থনীতি, তাহলে হচ্ছে তুমি ভারতবর্ষ উদাহরণ বলতে পারো। নেক্সট দেখো ধনতান্ত্রিক অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনীতি বা তোমার ক্যাপিটালিস্টিক যেটাকে ইকোনমি বলে, যে সমস্ত অর্থনীতি তোমার উৎপাদনের উপকরণগুলির ওপর ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয় এবং সরকার তেমন কিন্তু ভূমিকা থাকে না। ভালো করে বুঝবে, যে সমস্ত অর্থনীতি উৎপাদনের উপকরণগুলি, ঠিক আছে, সেগুলোর উপর ব্যক্তিগত পার্সোনাল যে মালিকানা ওনারশিপ কিন্তু প্রতিষ্ঠা হয় এবং সরকার তেমন কোনো ভূমিকা থাকে না, তাকে ধনতান্ত্রিক অর্থনীতি বলে। যেমন হচ্ছে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্র, ঠিক আছে, জাপান, এই সমস্ত দেশে তোমার কিন্তু অর্থ ব্যবস্থা কিন্তু দেখা যায় মানে ধনতান্ত্রিক, মানে বড় লোকরা বড় হচ্ছে, মানে বড় লোকরা আরো বড় লোক হচ্ছে আর গরিবরা আরো গরিব হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। মানে তাদের পার্সোনাল কিন্তু প্রচুর প্রপার্টি রয়েছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে ধনতান্ত্রিক ক্যাপিটালিস্টিক। আর হচ্ছে তোমার সমাজতান্ত্রিক। তো সমাজতান্ত্রিক কি না, যে সমস্ত অর্থনীতিতে তোমার উৎপাদনের উপকরণগুলোর উপর সরকারি মালিকানা স্বীকৃত হয়, এটার ঠিক উল্টোটা। ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্টিকের ইকোনমির ঠিক উল্টোটা হচ্ছে তোমার সোশ্যালিস্টিক। ওকে, মানে যে সমস্ত অর্থনীতিতে উৎপাদনের উপকরণগুলির ওপর সরকারি মালিকানা স্বীকৃত হয়, মানে সরকার সেটাকে কন্ট্রোল করতে পারবে। আমরা দেখলাম ধনতান্ত্রিক অর্থনীতিতে কিন্তু সরকার কোনো মানে তোমার হস্তক্ষেপ ছিল না, ভূমিকা ছিল না, কিন্তু সমাজতান্ত্রিক আমরা দেখবো এখানে কিন্তু যে তোমার অর্থনৈতিক উপকরণের উৎপাদনের উপকরণগুলোর উপর সরকারি মালিকানা তোমার থাকবে, ওকে, হস্তক্ষেপ থাকবে এবং বিভিন্ন সরকারি পরিকল্পনার মাধ্যমে উৎপাদনের উপকরণগুলি তোমার বন্টনের ব্যবস্থা কিন্তু করা হবে। ওকে, তাকে কিন্তু সমাজতান্ত্রিক অর্থনীতি বলা হচ্ছে। যেমন যে তোমার আমরা উদাহরণ বলতে পারি চীন, ঠিক আছে, চাইনা, ওকে, তারপর তোমার হচ্ছে ভিয়েতনাম বলতে পারো, ওকে, ভিয়েতনাম, তারপর হচ্ছে তোমার কিউবা, কঙ্গো, ঠিক আছে, এইগুলো দেশ হচ্ছে তোমার সমাজতান্ত্রিক অর্থনীতি। ওকে, উদাহরণগুলো কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখতে হবে। নেক্সট দেখো মিশ্র অর্থনীতি বা মিক্সড ইকোনমি। এই প্রকার যে অর্থনীতি সেটা হচ্ছে তোমার সরকার এবং ব্যক্তিগত উভয় মালিকানা স্বীকৃত হয়। মানে আমরা প্রথমে দেখলাম যে তোমার ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্টিক ইকোনমি, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার সরকারিভাবে কোনো তোমার হস্তক্ষেপ থাকছে না, সেটা তোমার ব্যক্তিকেন্দ্রিক, যেটা তোমার ক্যাপিটালিস্টিক যেটা। আবার আমরা যখন দেখলাম তোমার সোশ্যালিস্টিক, সেখানে তোমার মানে ব্যক্তি সরকারের কিন্তু হস্তক্ষেপ থাকছে। আর এই যে মিশ্র অর্থনীতি, এখানে তোমার উভয় দেখা যাবে, মানে ক্যাপিটালিস্টিক আর সোশ্যালিস্টিকের মিশ্রণটাকে বলছে মিশ্র অর্থনীতি। ওকে, মানে সহজ কথায় বললে এই প্রকার অর্থনীতিতে সরকার এবং ব্যক্তিগত উভয় মালিকানা স্বীকৃত হয়। যেমন হচ্ছে তোমার উদাহরণ হিসেবে তোমরা বলতে পারি মিশ্র অর্থনীতি দেশ হচ্ছে আমাদের ভারত, ওকে, ইন্ডিয়া, নেক্সট তোমার বাংলাদেশ হবে, ওকে, বাংলাদেশ, নেক্সট হচ্ছে পাকিস্তান, এটসেট্রা, ওকে, পাকিস্তান ইত্যাদি। নেক্সট হচ্ছে তোমার মুক্ত অর্থনীতি। মুক্ত অর্থনীতি কি না, হচ্ছে তোমার এই অর্থনৈতিক ব্যবস্থায় আমদানি রপ্তানি থেকে দেশের জিডিপির একটা বড় অংশ আসে। আমদানি রপ্তানি কিন্তু হয়, মানে আমদানি মানে কি, ধরে নাও আমার দেশে তেল লাগবে, ভারতে যেমন তোমার তেল উৎপাদন করা হয় না, আমাদের রাশিয়া থেকে তেল কিন্তু আমদানি করা হয়, এটা হচ্ছে আমদানি, মানে কোনো একটা দেশ থেকে সেটাকে কেনা, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার আমদানি। আর রপ্তানি কোনটা না, ধরুন আমার দেশে প্রচুর তোমার ধান আছে, এবার কোনো দেশে ধরুন ধান উৎপন্ন হয় না, তাহলে সেই দেশ চাইছে, সেখানে ডিমান্ড আছে, ঠিক আছে, তাহলে সেখানে সাপ্লাই করবো, এটা হচ্ছে তোমার রপ্তানি। মানে এক কথা বেসিক মাথা রাখবে যে আমদানি, ঠিক আছে, আমদানি মানে হচ্ছে তোমার কেনা, ঠিক আছে, বাই করা মানে কেনা, আর রপ্তানি, রপ্তানি মানে হচ্ছে সেল করা, ওকে, বিক্রি করা, এইটুকু মাথা রাখলে কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে এই অর্থনৈতিক ব্যবস্থায় কি হয়, আমদানি রপ্তানি থেকে দেশের জিডিপির একটা বড় অংশ আসে। জিডিপিটা অনেকে বলতে পারে যে দাদা জিডিপি কি, নতুন টার্ম শিখছি, তো এগুলো সবগুলো আলোচনা করবো। তো একটু জেনে রাখো যে কোনো একটা বছরে দেশের যে তোমার যে টোটাল যে প্রোডাক্ট এবং সার্ভিস মানে দেওয়া হয়ে থাকে, প্রোডাক্ট যে উৎপন্ন হয়, যে টোটাল
টোটাল প্রোডাক্ট এবং সার্ভিস যেটা হচ্ছে তোমার সেই দেশের জিডিপির মধ্যে পড়ছে, মানে সেই দেশের মধ্যে যে টোটাল যে প্রোডাক্ট তৈরি বা সার্ভিস প্রোভাইড করা হচ্ছে সেটাকে এক কথা বলা হয় জিডিপি, যেটার ফুল ফর্ম হচ্ছে তোমার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, তো এই ধরনের অর্থনীতি হচ্ছে তোমার যে কোনো ধরনের অর্থনীতিতে নীতি গ্রহণের তোমার স্বাধীনতা ভোগ করে থাকে, এটাকে বলা হয় মুক্ত অর্থনীতি। আর বদ্ধ অর্থনীতি সেটার ঠিক উল্টোটা মুক্ত। এই অর্থনীতি হচ্ছে তোমার স্বয়ংসম্পূর্ণ, নিজেই তোমার মানে কাজ করে, অর্থনীতির সঙ্গে তোমার অন্য দেশের তোমার আর্থিক যে অর্থনৈতিক লেনদেন বা ব্যবসা তোমার বাণিজ্য কার্যকলাপ ঘটে না, মানে এখানে তোমার সেরকম আমদানি রপ্তানি কিন্তু হয় না। ঠিক আছে, মানে নিজস্বতা বজায় রাখে, এই ধরনের অর্থনীতি কিন্তু রয়েছে। এই ধরনের অর্থনীতি আমরা খুব কম দেশে দেখতে পাই, তার কারণ বিভিন্ন রকম আমাদের দেশে কিন্তু এখন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ একটা বিশাল বড় একটা টপিক, তার কারণ প্রত্যেকটা দেশের সাথে কিন্তু এখন আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু বজায় রাখছে, তার কারণ বিভিন্ন রকম যুদ্ধক্ষেত্রে বলো, বিভিন্ন রকম রপ্তানি আমদানি কিন্তু করছে। ঠিক আছে, এখন কিন্তু বদ্ধ অর্থনীতি মানে নেই বলা যাবে না, কিন্তু খুব অল্প দেশে কিন্তু বদ্ধ অর্থনীতি কিন্তু বর্তমান, বেশিরভাগ দেশে কিন্তু আমাদের মিশ্র অর্থনীতি বা মুক্ত অর্থনীতি কিন্তু রয়েছে। ওকে, নেক্সট চলো। নেক্সট দেখো, অর্থনীতি উন্নতির ভিত্তিতে বিশ্বের দেশগুলিকে তিনটি ভাগ করা। একটা হচ্ছে তোমার উন্নত তোমার অর্থনীতি বা ডেভেলপড ইকোনমি। ঠিক আছে, তো উন্নত অর্থনীতি বলতে যেই দেশ উন্নত, অলরেডি ডেভেলপড মানে উন্নতি করেছে, ঠিক আছে, একটা ডেভেলপড কান্ট্রি যদি আমরা বলি সেটা হচ্ছে তোমার উন্নত অর্থনীতি, যেটা উন্নয়ন ঘটিয়ে ফেলেছে অলরেডি। ঠিক আছে, ভালো একটা জায়গা, যেমন আমরা বলি না যে 5 লার্জেস্ট ইকোনমি, ঠিক আছে, নাম্বার 1 লার্জেস্ট ইকোনমি আমরা বলি তো, তাহলে যারা অলরেডি উন্নত সেটাকে বলছে তোমার উন্নত অর্থনীতি। যেমন ঠিক আছে, সেটাকে আমরা বলছি উন্নত অর্থনীতি বা ডেভেলপড ইকোনমি, যেমন হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ইটালি প্রভৃতি দেশ। ওকে, নেক্সট হচ্ছে দেখো উন্নয়নশীল, মানে যে দেশ এখনো মানে উন্নয়নশীল মানে ডেভেলপ করছে, উন্নতি ঘটাচ্ছে, সেই দেশকে আমরা বলতে পারি উন্নয়নশীল অর্থনীতি, যেমন হচ্ছে ভারত। ঠিক আছে, ভারত, চীন, ঠিক আছে, বাংলাদেশ, এগুলো, আফগানিস্তান ইত্যাদি। নেক্সট দেখো 3 নাম্বার হচ্ছে তোমার অনুন্নত, যেটা মানে তোমার লেস ডেভেলপ, মানে এখনো উন্নত মানে শুরুই করেনি তারা, ঠিক আছে, বা করার চেষ্টা করছে। সেটা হচ্ছে তোমার উগান্ডা, জাম্বিয়া, ইথিওপিয়া, কঙ্গো প্রজাতন্ত্র ইত্যাদি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইগুলো কিন্তু পরীক্ষা আসে যে নিচের কোনটি ডেভেলপড কান্ট্রি না, ডেভেলপড কান্ট্রি ইকোনমিক নয়, ঠিক আছে, উন্নয়নশীল অর্থনীতি নয় কোন দেশটি। তো এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ওকে, এই যে টপিকটা এবার আসছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু হয়, ভালো করে মন দিয়ে এই টপিকটা মানে এইটুকু দেখবে। ঠিক আছে, প্রথমটা সবকিছু ইম্পর্টেন্ট, কিন্তু এইটুকুটা একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো যারা ভূগোল পড়েছে আশা করি ইকোনমিক্স জিওগ্রাফিতে পড়েছে এগুলো, যে কৃষিভিত্তিক অর্থনীতি বা তোমার এগ্রিকালচারাল ইকোনমি বলতে আমরা কি বুঝি, বা অ্যাগ্রারিয়ান ইকোনমি বলতে আমরা কি বুঝি, তাই না? তো এটাই সেম জিনিস। ঠিক আছে, কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিশালতাকে কিছু ভাগে তোমার ভাগ করা হয়। ঠিক আছে, বা 3টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার অ্যাগ্রারিয়ান ইকোনমি, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, আর হচ্ছে তোমার সার্ভিস সেক্টর ইকোনমি। ওকে, 3টি ভাগে কিন্তু ভাগ করা হয়। ওকে, তো প্রত্যেকটা কিন্তু আমরা জানবো যে কোনো দেশের অর্থনীতিতে প্রাথমিক ক্ষেত্র বা কৃষি ক্ষেত্রের অবদান যদি 50% বা তার বেশি হয়, যদি কোনো দেশের অর্থনীতিতে, ঠিক আছে, সেখানে যদি প্রাথমিক ক্ষেত্র থেকে, প্রাথমিক ক্ষেত্র তোমরা সকলে জানো যে তোমার বিভিন্ন রকম তোমার, যেমন আমরা পড়েছি না প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্র, প্রাইমারি ইকোনমিক সেক্টর, সেকেন্ডারি ইকোনমিক সেক্টর, টার্সিয়ারি ইকোনমিক সেক্টর, তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্ষেত্র। তারপর আমরা পড়েছি কোয়াটারনারি ইকোনমিক সেক্টর, জিওগ্রাফিতে পড়েছি আশা করি কোয়ানারি, তাই না? তো এগুলো হচ্ছে ব্যাপার। তো প্রাইমারিতে যেটা পড়ে সেটা হচ্ছে তোমার এগ্রিকালচার পড়ে, যেমন হচ্ছে কৃষি, মৎস্য চাষ, তাই না, খনি, এগুলো হচ্ছে তোমার প্রাইমারি পড়তে পড়ছে, যেটাকে আমরা বলি রেড কলার ওয়ার্কার, যারা প্রাইমারি যারা তোমার কাজ করে, রেড কলার ওয়ার্কার, সকলে যেন রেড কলার ওয়ার্কার বলা হয়। ঠিক আছে, তো কৃষিভিত্তিক অর্থনীতির মধ্যে যেখানে যেই দেশের কোনো দেশের অর্থনীতিতে প্রাথমিক ক্ষেত্র বা কৃষি ক্ষেত্রের অবদান যদি 50% বা তার বেশি হয়, তাকে কিন্তু তোমার কৃষিভিত্তিক অর্থনীতি বলা হয়। ঠিক আছে, ভারতীয় অর্থনীতিতে একটি কৃষিভিত্তিক অর্থনীতি, সকলে যেন ভারতের যে ইকোনমি একটা কৃষিভিত্তিক, আমাদের 70 থেকে 80% কৃষির উপর ডিপেন্ড করে, কিন্তু বর্তমানে দেশের জিডিপির বেশিরভাগ অংশ আসে পরিষেবা ক্ষেত্রতে। ঠিক আছে, কিন্তু বর্তমানে যেহেতু দেশ উন্নত হচ্ছে আস্তে আস্তে, সেহেতু কৃষি থেকে কিন্তু বর্তমানে বেশিরভাগ অংশই কিন্তু পরিষেবা, মানে হচ্ছে বিভিন্ন রকম তোমার সার্ভিস থেকে কিন্তু আসছে আমাদের দেশের জিডিপি। ঠিক আছে, যেটাকে আমরা বললাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, আশা করি বুঝতে পারলে। তো প্রাকৃতিক সম্পদ সরাসরি ব্যবহার দ্বারা এই জাতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পন্ন হয়, মানে মানে এক কথায় প্রাকৃতিক সম্পদের সাথে কিন্তু এটা রিলেট করে। যেমন হচ্ছে তোমার কৃষি কাজ কারা করে, কৃষক, মৎস্য চাষ কারা করে, জেলে, খনির যেগুলো থাকে সেগুলো হচ্ছে খনির শ্রমিক। ওকে, যাদেরকে আমরা বলি এই কাজের সাথে যুক্ত কর্মীদের বলি রেড কলার ওয়ার্কার। ওকে, নেক্সট দেখো, ছবিগুলো দিয়েছি কারণ কি, ছবিগুলো দেখেই খুব সুন্দরভাবে তোমরা যেন মনে রাখতে পারো। ঠিক আছে, এর জন্য ছবিগুলো কিন্তু দেয়া। ওকে,
নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার শিল্পভিত্তিক অর্থনীতি বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। কোন দেশের জিডিপি এর 50% বা তার বেশি যদি দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্র বা শিল্প ক্ষেত্র থেকে আসে, তবে তাকে শিল্পভিত্তিক অর্থনীতি বলা যায়। যেমন হচ্ছে সাধারণত উন্নত দেশের অর্থনীতিতে এই ধরনের কিন্তু হয়ে থাকে, মানে এগ্রিকালচারের পাশাপাশি শিল্প অবশ্যই ইন্ডাস্ট্রি একটা দেশের ইকোনমিতে বিশাল বড় কিন্তু ভূমিকা কিন্তু পালন করে। মানে শিল্প বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যদি না হয়, শিল্পায়ন যদি না হয়, তাহলে দেশের তোমার প্রোডাক্ট কি করে তৈরি হবে, তাই না? উন্নত যে প্রোডাক্টগুলো তোমরা ব্যবহার করো বা আমরা ব্যবহার করি, সেগুলো কি করা হবে যদি সেই দেশের শিল্পায়ন যদি না হয়, তাই না? তাহলে এটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর অর্থনীতির মধ্যে তোমার কিন্তু পড়ছে, ঠিক আছে? যে প্রকৃতিতে প্রাপ্ত যে সমস্ত সম্পদ, বিভিন্ন রকম সম্পদ রয়েছে, বিভিন্ন পদ্ধতিতে তোমার কি করে, বিভিন্ন পদ্ধতিকে কাজে লাগিয়ে ব্যবহারযোগ্য করে তোলা হয়। যেমন হচ্ছে তোমার ধান থেকে চাল, ঠিক আছে? ধান থেকে চাল, চাল থেকে মুড়ি, মানে সেটাকে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। এবং অন্যান্য খাদ্য সামগ্রী প্রস্তুত করা, যেমন দুধ, দুধ হচ্ছে তোমার প্রাইমারের মধ্যে পড়ছে, কিন্তু দুধ থেকে যখন তুমি বিভিন্ন রকম তোমার পনির বলো, ঠিক আছে, ছানা বলো, বিভিন্ন রকম তৈরি করছো, তখন সেটা তোমার দ্বিতীয় শ্রেণীর অর্থনীতির মধ্যে পড়ছে, ঠিক আছে? এ হচ্ছে ব্যাপার। ওকে, আশা করি বুঝতে পারলে শিল্পভিত্তিক যেটা। এবং যারা শিল্পের সাথে জড়িত থাকে তাদেরকে বলা হয়, কি বলা হয়, ব্লু কলার ওয়ার্কার, ঠিক আছে? তাদেরকে বলা হয় ব্লু কলার ওয়ার্কার। আশা করি ভুলবে না তোমরা। নেক্সট দেখো, আজকে যে তোমার থার্ড, ঠিক আছে, থার্ড যেটা তোমার শ্রেণীভাগ বা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে তোমার সার্ভিস সেক্টর ইকোনমি। তো সার্ভিস সেক্টর ইকোনমি কাকে বলে না, কোনো দেশের জিডিপিতে পরিষেবা ক্ষেত্রেই যদি অর্থনীতির অবদান যদি 50% থাকে, তাহলে সেই দেশকে আমরা বলি পরিষেবা ভিত্তিক অর্থনীতি। সেই দেশের অর্থনীতিকে আমরা বলি পরিষেবা ভিত্তিক অর্থনীতি। যেমন হচ্ছে তোমার পর্যটন শিল্প। পর্যটন মানে যেটা তোমার বিভিন্ন রকম তোমার বিভিন্ন স্থান রয়েছে, পর্যটন স্থান, ঠিক আছে? যেমন হচ্ছে মালদ্বীপ, মরিশাস, থাইল্যান্ড, যেখানে আমরা বেড়াতে যাই, তাই না, হলিডে কাটাতে যাই, সেখান থেকে কিন্তু তোমার বিশাল লেভেলের কিন্তু জিডিপি আসে। ওকে, ওকে, সেই স্থানের অর্থনীতির জিডিপির 50% অধিক আসে পর্যটন মানে ক্ষেত্র থেকে। প্রাথমিক এবং দ্বিতীয় ক্ষেত্রের যে যোগাযোগ স্থাপন করে, যেটা মানে প্রাথমিক এবং দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ তোমার কৃষি ক্ষেত্র এবং তোমার শিল্প যেটা আমাদের, সেখানে যেটা যোগাযোগ স্থাপন করে, এই যে তোমার পরিষেবা ভিত্তিক অর্থনীতি এবং উন্নতি সাধন এবং পরিষেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন তোমার কার্যকলাপ কিন্তু এই শ্রেণীতে কিন্তু করা হয়। ওকে, এই ক্ষেত্রটাকে বলা হয় সার্ভিস সেক্টর। এই ক্ষেত্রে তোমার কোনো দ্রব্য কিন্তু উৎপাদিত হয় না, কিন্তু বিভিন্ন রকম তোমার সার্ভিস, যেমন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে, বাস, ট্রেন, বিমান, জাহাজ, টেলিকমিউনিকেশন, ব্যাংকিং, ডাক্তারি, বীমা প্রদান, ফাইন্যান্স, এই সমস্ত কাজগুলো কিন্তু দেখা হয়। আর এই সমস্ত কাজের সাথে যারা জড়িত থাকে তাদেরকে বলা হয় পিঙ্ক কলার ওয়ার্কার। কি বলা হয়? পিঙ্ক কলার ওয়ার্কার। ওকে, যেমন হচ্ছে বিভিন্ন রকম কাজ করা, ঠিক আছে, এই যে মানুষটা প্রচুর কিন্তু কাজ করছে, টিচিং, ঠিক আছে, ডাক্তার তোমাদের পরিষেবা দিচ্ছে, কেউ বা কোনো রকম অফিসে কাজ করছে, সেটা একটা পরিষেবা, ঠিক আছে, কেউ মোটিভেশন দিচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রকম কোর্স, বিজনেস রিলেটেড বা বিভিন্ন রকম ফাইন্যান্স, যে যারা টিপস দেয়, ঠিক আছে, তারা কিন্তু এই যে সার্ভিস ইকোনমির সাথে কিন্তু জড়িত, ঠিক আছে। এটা কিন্তু দিনের দিন কিন্তু এটা আস্তে আস্তে আরো উন্নত কিন্তু মানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝতে পারলে, যতটুকু বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ক্লাসে আমরা বিভিন্ন রকম যে অর্থনীতির যে টার্মগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যেমন হচ্ছে তোমার দ্রব্য কি, পরিষেবা কি, গুডস প্রোডাক্ট কি, ঠিক আছে, ক্যাপিটাল গুডস কি, কনজিউমার গুড কি, ঠিক আছে, স্থিতিশীল দ্রব্য কি, অস্থিতিশীল দ্রব্য কি, যোগান কি, চাহিদা কি, উপযোগিতা কি, ঠিক আছে, দাম কি, বাজার কি, মার্কেট প্রাইস কি, ঠিক আছে, ব্যয় কি, রাজস্ব কি, এগুলো নিয়ে কিন্তু আমরা পরের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আশা করি ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখলে, ঠিক আছে, এবং তোমরা অবশ্যই এই ক্লাসটা করার পর অবশ্যই তোমাদের নোটস দেওয়া হবে, সেই নোটস থেকে তোমরা কিন্তু পড়া করে নেবে। এবং পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে যেগুলো বিগত বছরের প্রশ্ন এসছে, পিওকিউজ, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। এরকমভাবে তোমাদের চ্যাপ্টার শেষ করবো এবং সেই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট যে তোমার এমসিকিউ আসতে পারে পরীক্ষার জন্য, সেগুলো কিন্তু তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি ক্লাসটি ভালো লাগলো। তো এখানে শেষ করছি আজকের ক্লাস। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ।